দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর ভিতরে ব্যাপক আলাপ আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিএনপি রুদ্ধদ্বার বৈঠক করার পর তাদের নেতারা বলছেন যে তারা আলোচনা করছেন কিভাবে এই নির্বাচন হতে পারে সে বিষয়ে। বিএনপি নেতারা এখনও বলছেন যে তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি স্বাধীন নির্বাচন কমিশন চান নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। কিন্তু আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতারাই বলছেন যে যেভাবে সংবিধানে আছে অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে এবারও দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এবং একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন বা পুনর্গঠন করা হবে। এদিকে বিশ্লেষকরা বলছেন যে বিএনপির বারবার আন্দোলনে যে ব্যর্থতা দেখিয়েছে তাতে তা আওয়ামী লীগকে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি করতে সহায়তা করেছে। ফলে দুটো রাজনৈতিক দল যখন নির্বাচনের প্রসঙ্গ এলো তখন তারা আবারও আগের মতোই বিপরীতমুখী অবস্থানে আছে বলে সংবাদপত্র এবং বিশ্লেষকদের মহলে আমরা জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক, জনতন্ত্রে গণতন্ত্রে আজ আমরা রাজনীতিবিদদের এবং বিশ্লেষকদের আমাদের সঙ্গে যুক্ত করেছি। তাদের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে, এইসব ঘটনার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন কেমন। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি আওয়ামী লীগ নেতা জনাব অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত এমপি, বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বাসদের কেন্দ্রীয় সদস্য জনাব রাজিকুজ্জামান রতন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আলোচনা শুরু করতে যাই জনাব রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে পরিস্থিতি তাহলে এখন কি দাঁড়াচ্ছে? ধন্যবাদ। নির্বাচন নিয়ে নানা ধরনের কথাবার্তা শুরু হয়েছে। তার প্রধান কারণ আমাদের নির্বাচন কমিশনের মেয়াদ হচ্ছে আগামী বছরের 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে নতুন নির্বাচন কমিশন সেটা গঠন করতে হবে। নির্বাচন কমিশন গঠনের সঙ্গে অনেকগুলো প্রশ্ন যুক্ত হয়ে আছে যে অতীতের নির্বাচন কমিশন তার কর্তব্য পালনের যে দৃষ্টান্ত দেখিয়েছে এটার ধারাবাহিকতা যদি থাকে তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে একটু প্রশ্ন উঠবে। আবার যদি একটা নতুন ধরনের নির্বাচন কমিশন পেতে চাই তাহলে আমরা সাংবিধানিক কোন ধারাটা মেনে চলবো? সংবিধানের 118 অনুচ্ছেদে যেভাবে বলা আছে একটা নির্বাচন কমিশন গঠন করার কথা, আমরা কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন গঠনের কোনো আইন তৈরি করতে পারিনি। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করেছি, 50 বছরে আমরা নির্বাচন কমিশন কোন আইন দ্বারা কিভাবে গঠিত হবে তার কোনো সুস্পষ্ট লেখা তৈরি করতে পারিনি। সার্চ কমিটি যেটা করা হচ্ছে এটা একটা আপৎকালীন পদ্ধতি, এটা কিন্তু কোনো আইনগত পদ্ধতি নয়। এটা হচ্ছে একটা আপাত বিরোধ মীমাংসার নামে অন্তত সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন করা যায় কিনা তার একটা প্রক্রিয়া। কিন্তু সেক্ষেত্রেও সার্চ কমিটির যে আমরা দৃষ্টান্তটা দেখেছি যে প্রত্যেক দল নাম দিচ্ছে এবং নাম দেওয়ার পরে সে নাম অনুযায়ী যখন হয় তখন আবার বিবেচনা করা হয় যে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনাররা কারা কোন দলের পছন্দের লোক ছিলেন। তার মানে ওই নিরপেক্ষতার জায়গায় আবার কিন্তু পক্ষপাতিত্বের জায়গাটাই চলে আসে। নির্বাচন কমিশনকে যেমন বলা হয় যে অমুক তো অমুক দলের পক্ষে কথা বলেন। এইটাও আমার মনে হয় যে সার্চ কমিটি যেভাবে গঠন করা হয়েছিল আর যেভাবে গঠন করতে চেয়েছিলেন দুটোর মধ্যে একটা ফারাক থেকে যাচ্ছে। আর নির্বাচন কমিশনাররা গত কয়েকদিন ধরে যে সমস্ত কথাবার্তা বলছেন, আমাদের প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন দেখতে যাচ্ছেন রাশিয়াতে। রাশিয়াতে গিয়ে তিনি নির্বাচন দেখবেন আর রাশিয়াতে তারা তাদের বিরোধী দলীয় নেতা নাভালিনের তার ওই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে, তার যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিচ্ছে। তিনি সেখানে গিয়ে কি নির্বাচন পদ্ধতি শিখে আসবেন সেটা একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত তার মেয়াদ তো ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে। তিনি এই শেষ বয়সে বিফোর রিটায়ারমেন্ট তার প্রশিক্ষণটা কোন কাজে লাগবে? তার টাকা পয়সা খরচ করাটাই বা কি কাজে লাগবে? আরেকদিকে আরেকজন নির্বাচন কমিশনার তিনি নওগাঁয় গিয়ে বলেছেন যে তার এলাকায় তিনি যেন প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয় এটা তিনি দেখবেন। তার মানে নির্বাচন কমিশনের কোনো এলাকার, তিনি তো সারা দেশের। ফলে কোনো এলাকায় প্রশ্নবদ্ধ নির্বাচন হবে না আর কোনো এলাকায় প্রশ্নবিদ্ধ হবে। কিংবা নির্বাচন কমিশনাররা কখনো কখনো এরকম অতি কথনের সময় বলেছিলেন এরকম যে আর তারা দিনের ভোট রাতে হতে দেবেন না। তার মানে কি আগে কখনো হয়? এই যে তার মানে একটা কথা বাক সংযম লাগবে যেমন তেমনি একটা দায়িত্ববোধও লাগবে। একটা দায়িত্ববোধ পালন করতে গিয়ে প্রয়োজনে পদ হারাতে পারেন, কিন্তু পদ রক্ষা করতে গিয়ে মর্যাদা হারানোর যে দৃষ্টান্তগুলো আমাদের এখানে তৈরি হয়েছে তারা পদে টিকে আছেন কিন্তু মর্যাদা নিয়ে টিকে নাই। এইরকম পরিস্থিতিতে যে আগামী নির্বাচনটা আসবে সেই নির্বাচনটা কেমন করে হবে? সেটা দলীয় সরকারের অধীনে হবে নাকি নির্বাচন কমিশন শক্ত গ্রহণযোগ্য এবং একটা দক্ষতা সম্পন্ন নির্বাচন কমিশনের অধীনে হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? এগুলো নিয়ে বহু আলোচনা আছে। এই আলোচনাটা চলবে, এটা আমাদের চলেই আসছে। কারণ আমাদের বাংলাদেশে পর্যন্ত 11টা নির্বাচন হয়েছে, আগামীবার 12টা।
আমরা এই 12তম নির্বাচনের গণতন্ত্রের 12টা বাজাবো কিনা সেটাও একটু দেখতে হবে। আবার তার আগে আমরা যেন গণতন্ত্রের 12টা না বাজে তার জন্য কি কি পদক্ষেপ নিতে পারি সেই বিষয়েও একটু আলোচনা হতে পারে, ফলে আগামী কয়েক মাস এই আলোচনাটা চলবে। জি, ফলে অনেক আমি মনে ধন্যবাদ করি যে আপনাকে। এই আলোচনাটা জি, আমি আপনার কাছে আবার আসবো। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, 12তম নির্বাচনে 12টা বাজবে কিনা সেটিও দেখার বিষয় বলছেন জনাব রাজিকুজ্জামান রতন। কি বলবেন আপনি? ধন্যবাদ। এটা আমাদের একেবারে একটা মানে 5 বছর বা 4 বছর পর পর একটা রুটিন ওয়ার্ক হয়, বা বছর খানেক যাবত আমরা শুধু এই বিষয়টা নিয়ে আলোচনা করি। একটা তো কতগুলা ফ্রেজের মতন নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক এই শব্দগুলা শুনতে শুনতে তো এইগুলো আর এই নির্বাচন কমিশনের ক্ষমতায়ন। তো আমি সবসময় যে কথাটা বলি, রাজনীতির বা গণতান্ত্রিক বা বিশেষ করে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের মূল স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল। তো আমরা রাজনৈতিক দল যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে এই আর যাকে যত ক্ষমতাবান করেন না কেন, তাহলে সেরা তারা কিন্তু সঠিক নির্বাচন করতে পারবে না। রাজনৈতিক দল আমি অনেকদিন পরে দেখলাম আমাদের যে বড় যে দুটা রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দুটারই দুইটা গুরুত্বপূর্ণ মিটিং, অর্থাৎ করোনার কারণে তাদের আওয়ামী লীগের যে মিটিং মানে তাদের কেন্দ্রীয় কমিটির যে সভা, তো সেটা অনেকদিন যাবত হয়নি। সেটা হয়ে এখানে অনেকগুলো তারা সিদ্ধান্ত নিয়েছে, আলোচনা করেছে এবং বিশেষ করে নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সহ নেত্রী দলীয় নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন। আবার ওইদিকেও মানে অনেক দিন পরে জাতীয়তাবাদী দল তারাও তাদের যে কেন্দ্রীয় কমিটি আছে, উপদেষ্টা কমিটি এবং কার্যকরী কমিটি, এগুলোর সাথে সিরিজ অফ মিটিং করে তারাও তাদের দলকে চাঙ্গা করার জন্য বা দলকে সুসংগঠিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। আমি তো মনে করি এইটা হলো একটা পজিটিভ দিক। আমরা যেই বিষয়গুলি না আলোচনা করি, নির্বাচন কমিশন, দেখেন নির্বাচন কমিশনের যথেষ্ট ক্ষমতা আছে এবং ক্ষমতাবান, আর এই ক্ষমতাটা কার্যকর থাকে ওই ইলেকশনের আগের দিন আগ পর্যন্ত বা ইলেকশন শুরু হওয়ার সকাল 8টার সময় যখন ইলেকশন শুরু হয়, আসলে নির্বাচন কমিশন তখন আর তেমন ক্ষমতাবান থাকে না। তখন রাজনৈতিক দলগুলো, অর্থাৎ রাজনৈতিক দলের মধ্যে যদি একটা সমঝোতা হয়, বোঝাপড়া হয়, অথবা তাদের যদি নিজস্ব শক্তি, সামর্থ্য, সমর্থন যদি এমন একটা পর্যায়ে হয় যে তারা শেষ পর্যন্ত নির্বাচনটা করবে এবং নির্বাচনে কেন্দ্রে তাদের যদি সমান সমান উপস্থিতি নিশ্চিত করা হয়, অর্থাৎ মানে অবাধ উপস্থিতি, সমান নাও হতে পারে, অবাধ উপস্থিতি নিশ্চিত করা হয় এবং কেউ যদি কাউকে হুমকি দামকি না দেয়, অর্থাৎ স্বাভাবিক একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা বিরাজ করে এবং সবাই যদি অর্থাৎ আপনি বলছেন যে নির্বাচন নির্ভর করে রাজনৈতিক দলগুলোর উপর। আর বাকিদের ক্ষমতায়ন করে আপনি বেশি নির্বাচন সুবিধা করতে পারবেন না। জি, একমাত্র রাজনৈতিক দলের সদস্যের উপরে আপনাকে নির্ভর করতে হবে। আপনার কাছে আমি আসছি। জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, রাজনৈতিক দল যখন দুর্বল হয়ে পড়ে তখন অন্যরা যতই শক্তিশালী হোক তাতে কোনো কাজ হয় না বলছেন প্রফেসর মিজানুর রহমান। কি মত আপনার? দেখুন, দেশে যদি রাজনীতির অবাধ সুষ্ঠু প্রবাহ থাকে, রাজনীতি করার যদি সুযোগ থাকে, এই সাংবিধানিক যে অধিকার রাজনীতি করার সেটা যদি বহাল থাকে, তাহলে রাজনৈতিক দলগুলো সচল থাকে, দুর্বল হয় না। কিন্তু আজকে বিগত 12 বছর যাবৎ কি দেখছি আমরা, এই যে বিএনপি নামক বিরোধী দল, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এই দলের মানে দলের অগ্রযাত্রাকে আপনার ব্যাহত করার জন্য কিভাবে মিথ্যা মামলা, চক্রান্তমূলক মামলা দিয়ে আপনার জর্জরিত করা হয়েছে, সভা সমাবেশ ভেঙে দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে, গুম করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে দলের 35 লক্ষ নেতাকর্মী নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, 500-এর উপরে নেতাকর্মীকে গুম করা হয়েছে। এগুলো করে সরকার বিরোধী দল, বিশেষ করে বিএনপিকে দুর্বল করতে গিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রকে তারা কিন্তু দুর্বল করে দিয়েছে এবং বাংলাদেশের সমস্ত যে শক্তি, রাষ্ট্র শক্তি, সেগুলোতে দলীয় মনোভাবাপন্ন লোক বসিয়ে তারা কিন্তু বাংলাদেশকে একটা মানে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। আজকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নাই, মানুষের কথা বলার অধিকার নাই, রাজনীতি করার অধিকার নাই। আজকে এই যে সরকারের দুর্নীতি, লুটপাট চলছে, সেই ব্যাপারে আপনার কোনো তদন্ত নাই, কোন রকমের ইয়ে নেই। এই যে আজকে দেখলাম পরিকল্পনা মন্ত্রী বললেন
তো বড় বড় প্রজেক্ট হলে বড় বড় প্রজেক্টে বড় বড় দুর্নীতি হচ্ছে, লুটপাট অনিয়ম হচ্ছে, যে নিজেই স্বীকার করেছেন পরিকল্পনা মন্ত্রী। আজকে এটা উনি বলেছেন, গতকাল যে বলেছেন, আজকে বিভিন্ন নিউজ পেপারে আমি দেখছি। তো এই যে আপনার ধরেন একটা দুঃসহ পরিস্থিতি চলছে, এই অবস্থা চলতে দেওয়া যায় না। আজকে রাজনৈতিক দলগুলোকে সুষ্ঠুভাবে রাজনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে কাজ করতে দিতে হবে। আজকে সরকার যদি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই যে বিরোধী দলগুলোকে দুর্বল করার বা ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করার, আপনি কিছুক্ষণ আগে বললেন যে বিএনপির নাকি এই যে আন্দোলন ব্যর্থ হয়েছে। আপনি তো বলেন তো কোন জায়গায় আন্দোলনটা ব্যর্থ হলো, কে ব্যর্থ করলো? এই যে দমন নিপীড়ন চালিয়ে, এরকম নিষ্ঠুর নিপীড়ন চালিয়ে দমন যেটা করা হয়েছে, এটা কি আপনাদের চোখে পড়ে না? আপনারা কি এটা দেখেন না? আপনারা শুধু সরকারের ভাষায় কথা বলেন, তাহলে তো চলবে না। আজকে এইভাবে চলতে গেলে পুরো দেশটা তো শেষ হয়ে যাবে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের কাজ করতে হবে। আজকে সবচেয়ে বড় অবস্থা দেশের আছে, সুশাসন নেই। আজকে কিসের নির্বাচন? কার অধীনে নির্বাচন হবে? কে নির্বাচন করবে? জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দেশের যে মালিকানা, সেটাকে জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই মালিকানা ফেরত দেওয়ার আন্দোলন আগে করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের অবসান আগে ঘটাতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচনই অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হবে না বর্তমান সরকারের আমলে। সেটা 2014 এবং 2018-তে বারবার প্রমাণিত হয়েছে, এবং অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে প্রমাণিত হয়েছে। আজকে যে দেখলাম একটু আগে কোন নিউজ পোর্টালে যে বাগেরহাটে আপনার 32 জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেখানে কিভাবে আওয়ামী লীগ দলীয় মানে প্রার্থীরা, তাদের বিরুদ্ধ প্রার্থী যারা আছে, তাদেরকে কিভাবে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে, কিভাবে তাদের মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়েছে, কিভাবে আপনার সেখানে মানে প্রশাসনকে ব্যবহার করা হয়েছে, এটা তো আজকে দিবালোকের মতো স্পষ্ট। দেশে কি নির্বাচনের কোনো পরিস্থিতি আছে? কি জন্য আমরা নির্বাচন করব? কে নির্বাচন করবে? নির্বাচন নিয়ে আমরা চিন্তাই করছি না। আজকে বাংলাদেশে এই দুঃশাসনের আগে অবসান ঘটাতে হবে, তারপর নির্বাচন। আপনার কাছে আবারও আসবো। জনাব অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত এমপি, দেশে নির্বাচনের কি কোনো পরিস্থিতি আছে? প্রশ্ন জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের, কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচকবৃন্দ এবং দর্শকদেরও। দেশে নির্বাচনের পরিস্থিতি আছে কি না আছে সেটা দেশের জনগণ জানে। দেশ তো আসলে অনেকাংশে আমরা যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে সফল এবং সবচেয়ে শক্তিশালী হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এবং এই যে দুঃসহ অবস্থা, কেউ কেউ চিন্তা ভাবনা করছেন আসলে যাদের জন্ম হচ্ছে ক্ষমতার বলয়ে, ক্ষমতার বাইরে থাকলে তাদের জীবনটি দুঃসহ হয়ে উঠতে পারে নিজেদের চিন্তা চেতনা থেকে, এটাই স্বাভাবিক। আর বিরোধী দলে হলে তো কিছুটা বেশি চিন্তা ভাবনা থাকবেই। তো আন্দোলন তো হয় নাই আসলে, কারণ আন্দোলন তো হয়নি বিএনপি। আপনি তো সঠিক বলেছেন, কিন্তু আমিও আপনার কথাটা ঠিক মেনে নিতে পারছি না। হয়েছে অগ্নি সন্ত্রাস, হয়েছে মানুষ পুড়িয়ে মারা, হয়েছে অবরোধের নামে রাস্তা অবরোধ করা, হয়েছে স্কুল পুড়িয়ে দেওয়া, এই সমস্ত কর্মকাণ্ডগুলো হয়েছে, পেট্রোল বোমা হয়েছে, কিন্তু আন্দোলন তো হয়নি আসলে। জনগণকে নিয়ে কোনো আন্দোলন হয়েছে বিগত 12-13টি বছরে? কোন রাজনৈতিক দল ছাত্রদের ওই কোটা আন্দোলন এবং ওই নিরাপদ সড়ক আন্দোলন বাদ দিয়ে কেউ কিছু করেছে এখন পর্যন্ত? আপনি বলেন কিসের নির্বাচন? নির্বাচনের দরকার নাই। আসলেই তো নির্বাচনের কেন দরকার থাকবে? যে নির্বাচনে 1.5 কোটি ভুয়া ভোটার নাই, ওই নির্বাচন বিএনপি করবে না। যে নির্বাচনে হেনা ভোট নাই, ওই নির্বাচনে বিএনপি আসতেই পারে না। যে নির্বাচনে প্রার্থী নিজেদের প্রার্থীকে এক কেন্দ্রে 3 জন করে প্রার্থী দেওয়া হয়, সেই নির্বাচন হয়ে সেইভাবে নির্বাচন হলে বিএনপি হয়তো বা চিন্তা ভাবনা করে দেখতে পারে এবং জয়ের গ্যারান্টি দিতে হবে যে নির্বাচনে আপনারা অবশ্যই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন, তাহলেই বিএনপি হয়তো নির্বাচনে আসবে। কারণ বিএনপির যে বর্তমান সাংগঠনিক অবস্থা, মিজানুর রহমান ভাই একটা স্বাগত জানিয়েছেন, ওনাদের 3 দিনের মিটিং করেছে, আমি ওর সাথে একমত যে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসলে সকলেই লাভবান হবে। এমনকি আমরাও লাভবান হবো এই কারণে যে দেশে সুষ্ঠু ধারার রাজনীতি শুরু হয়েছে, জনগণ উপকৃত হবে। সুতরাং আমি মনে করি যে কোনো বিরোধী দলই সাধারণভাবেই কয়েকটি কথা মুখস্থ করবে, ভাঙা রেকর্ড বাজাবে এবং এই রেকর্ডগুলো বাঁচতেই থাকবে, কিন্তু সেই রেকর্ড জনগণ কতটুকু গ্রহণ করছে সেটিকেও চিন্তা ভাবনা করে দেখতে হবে। এবং জনসম্পৃক্ততা, বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং সর্বপ্রাচীন দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন ছাড়া কোনোদিন ক্ষমতায় যায়নি। নির্বাচন নিয়ে 2-1টি প্রশ্ন উঠতেই পারে, কিন্তু বাংলাদেশের অন্য কোন দল যারা ক্ষমতায় ছিল তারা কি প্রত্যেকবার নির্বাচন করে ক্ষমতায় গেছেন নাকি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় গেছেন, সেই ব্যাপারগুলোর দিকেও দৃষ্টি রাখতে হবে। সুতরাং আমি মনে করি
যে বিএনপি যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটি তারা যদি অন্তরে ধারণ করে জনগণকে সম্পৃক্ত করে তারা যদি আন্দোলন বলতে জ্বালাও পোড়াও নয়, আন্দোলন বলতে মানুষ পুড়িয়ে মারা নয়, তারা যদি সেই নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে করে তাদের হয়তো কিছুটা সফলতা আসতেও পারে এবং এটা সকল গণতান্ত্রিক মোরা মানুষ সমর্থন জানাবে। কিন্তু আন্দোলনের নামে মানি না, নির্বাচন নিয়ে চিন্তা করছি না, অন্য কিছু চিন্তা করছি, পিছনের দিক দিয়ে দরজা দিয়ে ক্ষমতায় যায় বাংলাদেশের পরিস্থিতি আর নাই সেই ৭৫-এর আর সেই ৮১-তে ৮২-তে এরশাদের সময় এবং জিয়াউর রহমানের সময়। এর আগে আর হয়, এরপরে হয়নি। আরেকটা হয়েছিল 2006 শুনে যে 3 মাসের জন্য ক্ষমতায় এসে 2 বছর ছিল এবং কেউ কেউ সেই সময়টিতে বলেছিল ডক্টর ইউনূস যে আমাকে যদি এতই গণতান্ত্রিক তিনি চিন্তা করে দেখেন, তিনি গণতন্ত্রকে লম্বা করতে চেয়েছেন যে না 5 বছর বা 2 বছরের জন্য রাষ্ট্রপতি আমি হতে চাই না, আমি হতে চাই 10 বছরের রাষ্ট্রপতি। এই হচ্ছে গণতান্ত্রিক ধ্যান ধারণা এবং তত্ত্বাবধায়ক সরকারের ধ্যান ধারণা যে ক্ষমতা একবার কোনোভাবে জনগণকে ছাড়া যেতে পারলে আর জীবনে ক্ষমতা ছাড়বো না। কেউ 3 মাস ছিল, কেউ 2 বছর ছিল, ভবিষ্যতে আসলে আল্লাহর রহমতে কতদিন থাকবে এটা তারাই বলতে পারবে না আসলে, কিন্তু বাংলাদেশের জনগণ আসলে সেটা মেনে নিবে না। আমরা চাই সার্চ কমিটি হোক, আইন করে হোক। আইন করার কথা যদি বলেন, আওয়ামী লীগে 12 বছর ক্ষমতায় আছে, আওয়ামী লীগ আইন করেনি, কিন্তু বিএনপি তো 12 বছরের বেশি অনেকদিন ক্ষমতায় ছিল এবং জাতীয় পার্টি ক্ষমতায়, তারাও কিন্তু আইনটি করেননি। সুতরাং যখন বিরোধী দলে থাকবো তখন সমালোচনা করব, আর যখন সরকারি দলে থাকবো কাজটি করব না, এটা আসলে ঠিক নয়। তবে আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি নিরপেক্ষ নির্বাচন কমিশন হওয়া, তাদের যে ক্ষমতা আছে, যেটা মিজান ভাই বলেছেন যে তাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা যদি তারা সঠিকভাবে প্রয়োগ করে, তারা যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়, তাহলে কাউকে কোনো চিন্তা করতে হবে না। তবে রাজনৈতিক দলগুলোর একটা মানসিকতা থাকতে হবে, পরাজিত হলে সেই বা জিতলে সেটা মেনে নেওয়ার মানসিকতা অবশ্যই থাকতে হবে। এইটুকু অন্তত জাতি সবার কাছ থেকে আশা করে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব রাজিকুজ্জামান রতন, জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলছেন যে বিএনপি নির্বাচন নিয়ে কোনো চিন্তা করছে না, তাদের মতে দেশে এখন নির্বাচনের পরিস্থিতি নেই, কিন্তু আওয়ামী লীগের দিক থেকে নির্বাচনের ব্যাপারে দিক নির্দেশনা আছে এবং নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে আপনিও বলছেন যে উদ্যোগ নিতে হবে সাংবিধানিক বাধ্যবাধকতা। তাহলে বাংলাদেশের রাজনীতির কি পদধ্বনি আপনি শুনতে পান? যেমন ধরুন, আমরা বহু দূরের বিষয় নিয়ে আলোচনা করছি, তো যে আরো আমাদের প্রায় 2 বছরের মতো আছে, 2021, 22, 23-এ নির্বাচন হবে। এর মতো অনেক ঘটনা ঘটবে, অনেক বিষয় হয়তো আলোচনায় আসবে, অনেক বিষয় আমরা সিদ্ধান্ত নিতে পারবো। কিন্তু এখন যেটা আমাদের বলা দরকার যে নির্বাচনের পূর্ব শর্ত তো গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক ব্যবস্থার একটা অঙ্গ হচ্ছে নির্বাচন। আমরা অঙ্গটা নিয়ে টানাটানি করছি, ব্যবস্থাটা নিয়ে খুব একটা আলোচনা করছি না। তাহলে ব্যবস্থাটা নিয়ে আলোচনা করি। বিএনপি যখন আইসিটি অ্যাক্ট করতে চেয়েছিল, আওয়ামী লীগ তখন তীব্র প্রতিবাদ করেছিল, কারণ আওয়ামী লীগ তো সেটাকে আরো পাকাপোক্ত করে এখন ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। একটু আগে মিল্লাত ভাই খুব দারুণ একটা কথা বলেছেন, যখন বিরোধী দলে থাকি তখন আমরা যেরকম গণতন্ত্রের কথা বলি, ক্ষমতায় গেলে ঠিক সেইটাকে আমরা হরণ করি। এটা যে পালাক্রমে চলছে, তাতে করে হয় কি মানুষের মধ্যে একটা রাজনৈতিক বোধটা এরকম তৈরি হয় যে ক্ষমতায় থাকলে সব জায়েজ, ক্ষমতায় থাকলে সবই করা যায়। আর মিজানুর রহমান খুব চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন, তার একজন একটা দূর থেকে দেখা, মানে একদম বার্ডস আই ভিউ বলে, যেটা উপর থেকে দেখছেন, তিনি ভালোই তিনি চমৎকার বলেছেন। একটা কথা কিন্তু খুব দারুণ বলেছেন তিনি, যে নির্বাচন কমিশন নির্বাচনের দিন সকাল পর্যন্ত ক্ষমতাবান, কিন্তু সকাল 8টার পরে আর তার সেই ক্ষমতাটা থাকে না, সেখানে চলে যায় মাঠের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। তার মানে এইটা যদি না করতে পারেন, তাহলে হবে কি নির্বাচন কমিশনও কিন্তু যতই ক্ষমতা দেখাচ্ছে, ক্ষমতাটা শেষ পর্যন্ত তিনি আর রক্ষা করতে পারবেন না এবং ক্ষমতার ফলাফলটা অন্যরকম হয়ে যাবে। এখন আমরা যদি দেখি যে 2015 সালের পরে তো এদেশে কোনো হরতাল টরতাল হয়নি, তাহলে আমাদের গণতন্ত্রের অন্যান্য সূচকগুলো বাড়ছে না কেন? বিবিসি একটা বলেছে যে একটা জরিপ করে দেখিয়েছেন যে তরুণদের মধ্যে নির্বাচন কেন্দ্রিক অথবা রাজনীতি কেন্দ্রিক যে আগ্রহটা কমছে, সেখানে তারা দেখেছেন যে 2008 পরে তরুণদের একটা বড় অংশ তারা নির্বাচনের ব্যাপারে কোনো আগ্রহই দেখাচ্ছে না। এটা একটা দেশের জন্য, বিশেষ করে আমাদের মতো তারুণ্য নির্ভর দেশের জন্য কিন্তু এটা একটা অ্যালার্মিং, যে তরুণরা কেন রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলছে অথবা নির্বাচন প্রক্রিয়াতে আগ্রহ হারিয়ে ফেলছে, একটু দেখতে হবে। তাহলে ক্ষমতা যারা থাকেন তাদের অন্তত এই দায়িত্বটা তো নিতেই হবে। এখন প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে যেমন কথা আছে, সংসদটা তো প্রায় নিরঙ্কুশ একদলীয়, তাহলে গণতান্ত্রিক আইন করতে এই সংসদে বাধা কোথায়? ফলে এই সংসদে তো কেউ আর বাধা দিচ্ছে না, এবং যারা বাধা দিতেও যদি পারেন কোনো উপায়ই নাই, মানে 2/3 মেজরিটির চাইতেও অনেক বেশি একদম মেজরিটি আছে, তাহলে সংসদে সেই রকম গণতান্ত্রিক আইনগুলো তৈরি হচ্ছে না কেন? দল এবং সরকার দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য থাকা দরকার, এবং রাষ্ট্র এবং সরকার এই দুটোর মধ্যে পার্থক্য থাকা দরকার। আমরা রাষ্ট্রের সমালোচনা করা আর সরকারের সমালোচনা করবে কিন্তু এক নয়।
আবার দলের সমালোচনা করা এবং সরকারের সমালোচনাও এক নয়। আমরা সবগুলো কিন্তু একাকার করে ফেলি। এই জন্য কখনো কোনো একটা দলের বিরুদ্ধে কথা বললো বলে আপনারা সরকারের বিরুদ্ধে কথা বলছেন, সরকারের বিরুদ্ধে কথা বললে বলে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছেন। ফলে মানুষের মধ্যে এমন একটা ভীতির পরিবেশ তৈরি হয়ে যায়। এটা হয় কি, এতে করে হয় কি, মানুষের এই কথা বলার যে আগ্রহটা বা বলবো যে মনোভাবটা, সেটাও অনেকখানি বাধাপ্রাপ্ত হয়। তাহলে নির্বাচনের আগে এই দিকগুলো একটু দেখা দরকার। তারপরে নির্বাচনে যারা জিতবেন তারা নির্বাচনের পরে কিভাবে দেশ পরিচালনা করবেন, যারা হেরে যাবেন তারা যা করতে চেয়েছিলেন সেই কথাগুলো বারবার বলবেন। এর জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ তো লাগবে। এখন গণতান্ত্রিক পরিবেশ না থাকলে আমি আমার কথাটা বলবো কেমন করে, আমি আমার যুক্তিটা বলবো কেমন করে? যেমন ধ্যান তাৎপর্যপূর্ণ আন্দোলনের মধ্যে কি আমরা সবসময় বলছি আমাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাহলে রামপালে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে আমরা এতদিন ধরে লড়াই করলাম, আন্দোলন করলাম, আমাদেরকে তো তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া হলো। কিন্তু এখন তো কয়লা ভিত্তিক কিছু বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে দেওয়া হচ্ছে, অতিরিক্ত হয়ে গেছে বলে বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে আমরা রামপালকে বন্ধ করতে গিয়ে সুন্দরবন রক্ষা করার যে কথাগুলো বলেছিলাম, এটা কি কোনো আন্দোলন নয়? আমরা যে উন্মুক্ত কয়লা খনির বিরুদ্ধে যে আন্দোলনটা করেছিলাম সেটা নয়? কিংবা এখন ধরুন আমাদের যে শ্রমজীবী মানুষের মজুরির আন্দোলন বলি, কিংবা এই যে কয়েকদিন আগে দেখুন যে রূপগঞ্জে আমরা অগ্নিকাণ্ডে যে নিহত হলো, তাহলে আমাদের কেন ক্ষতিপূরণ আইনটা কেন যুগোপযোগী হবে না? আমাদের মাথা পিছু আয় বাড়ছে, আমি কেন আবারও একজন শ্রমিক আগুনে পড়ে মরলে মাত্র 2 লাখ টাকা ক্ষতিপূরণ জনাব হবে? রাজিউজ্জামান এগুলো রতন, আন্দোলন কি বিরতির আন্দোলন পর নয়? আমি আপনার কাছে আসব। আপনি যেই প্রশ্ন তুললেন যে পরিস্থিতিতে মনে হচ্ছে যে ক্ষমতায় থাকলে সবই জায়েজ, ক্ষমতায় থাকলে সবকিছুই করা যায়, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, বিষয়টি কি আসলে এমন? না দেখুন, বিভিন্ন দিকে যদি চলে যায় আলোচনা করতে গিয়ে, এখন আপনি যেটা শুরু করছিলেন সেটা হচ্ছে আমাদের নির্বাচনটি কিভাবে হবে, নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনকালীন সরকার ব্যবস্থাটা কি হবে। তো যেটা আমাদের ইমরান প্রিন্স ভাই যেটা বললেন যে এই ওনারা নির্বাচনের কথা ভাবছেন না, আগে সরকারকে আন্দোলন করে হটাতে হবে, হটিয়ে ওখানে একটা সরকার বহাল হবে এবং সেই সরকারের অধীনে নির্বাচন হবে। তাহলে তো এই আর এখন এই আলোচনাটা করার দরকার নাই, তাহলে আন্দোলনটাই এখন জোরালো হওয়া দরকার, জোরদার হওয়া দরকার। সে আন্দোলন কিভাবে হবে, কখন করবেন, এবং সেটার মোডাস অপারেন্ডি কি হবে। যেমন মিল্লাত যেটা বলছিল যে আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন বলতে যদি আমরা 2015 সালের 1 জানুয়ারি থেকে 30 মার্চ পর্যন্ত যেটা দেখেছিলাম, যে অগ্নিসংযোগ, গাছ কেটে ফেলা, মাছ মেরে ফেলা, জাহাজ ডুবিয়ে, নৌকা ডুবিয়ে দেওয়া, রেল লাইন উপড়ে ফেলা এবং ঘুমন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারা, এইগুলো যদি আন্দোলন হয়, সেই আন্দোলন তো আর এই দেশে অ্যাকসেপ্টেড হবে না। এটা শেষ হয়ে গেছে। এখন আমি যেটা বলবো যে অবশ্যই সরকারের দায়িত্ব আছে, সরকার যেহেতু রাষ্ট্র ক্ষমতায়, একটা গণতান্ত্রিক স্পেস তৈরি করার জন্য, কথা বলার জন্য। রতন ভাই যেটা বললেন, হ্যাঁ, আন্দোলন একটা তো সবচেয়ে বড় মানে বড় এবং ব্যর্থ আন্দোলন হচ্ছে সড়ক, নিরাপদ সড়ক, বাচ্চারা যে আন্দোলন করছিল, কারণ এটা দিয়ে খুব একটা বেশি লাভ হয় নাই। যে আলোড়ন সৃষ্টি করছিল অনেক সফল, কিন্তু কার্যকর হয়নি। আর আরেকটা ছিল কোটা আন্দোলন, সেটা মুক্তিযোদ্ধা কোটাটা বিলুপ্ত করার জন্য আন্দোলন করেছিল, সেটা বিলুপ্ত হয়ে গেছে। আর বাকি কোনো কোটা নিয়ে অন্য কোনো আন্দোলন ছিল। কিন্তু আমি মনে করি এই যে আমাদের বাম দলগুলো বা যারা অনেক সময় ছোট হলো জনগণের কথা বলে, এদের যে কোনো ইম্প্যাক্ট নাই, তাদের কথাবার্তার যে কোনো ভূমিকা নাই, তা তো না। অবশ্যই রামপাল একটা রানিং প্রজেক্ট, সেটা বন্ধ হওয়া উচিত ছিল বা চালু রাখা উচিত ছিল। এটা অনেক দেশি বিদেশি আন্তর্জাতিক ইনভেস্টমেন্টের ব্যাপার যখন থাকে, তার মানে টেকনিক্যালিটিস অনেক কিছু আছে। কিন্তু এর মধ্যে এই তাদের আন্দোলনের এটা ফলে কিন্তু এই কয়লা ভিত্তিক যতগুলো বিদ্যুৎ কেন্দ্র করার কথা ছিল, এগুলোর থেকে এখন সরকার ফিরে আসছে। এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলোর বদলে এখন নর্থ বেঙ্গলে অনেকগুলো কোম্পানিকে এখন সৌর বিদ্যুৎ উৎপাদন বা বায়ু বিদ্যুৎ অর্থাৎ রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছে। এই আন্দোলন তো আমাদের জাতীয় স্বার্থে আন্দোলন। এবং আচ্ছা, অধ্যাপক প্রফেসর মিজানুর রহমান, বিএনপি যদি বলে যে তারা আন্দোলন করবে, তাহলে আওয়ামী লীগের কর্তব্য কি? যে তুমি কখন আন্দোলন করবে সেটি জিজ্ঞেস করা, নাকি আন্দোলন না করার জন্য ব্যবস্থা নেওয়া? আন্দোলনটা আমি আগে বলছি, আপনি যদি আবার আন্দোলন বলতে যদি আবার ওরকম আন্দোলন মনে করেন, কারণ ইতিমধ্যে প্রযুক্তির পরিবর্তন হয়েছে, মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে। আপনি আগে যেরকম 100 টাকা দিয়ে ট্রাকে করে আসাধ্য করতে গেলে লোক আইনে পুরা সরহদ্দি উদ্যান ভরাট করে ফেলতে পারতেন, এখন 500 1000 টাকা দিলে মানুষ আসবে না। কারণ মানুষ একদিন কাজ করলে এখন 800 900 1000 টাকা কাজ করে। আর একটা বিরিয়ানির প্যাকেট খাওয়ার জন্য এখন আর মানুষ আসবে না। আপনি এইভাবে আর পারবেন না, 1-2 দিন করলেও পরে এটাকে সাস্টেইন করতে পারবেন না। কারণ ইতিমধ্যে প্রযুক্তির কারণে, অর্থাৎ
আমরা গণতান্ত্রিক কথাবার্তা বলার পরিসর কমে গেছে, সুযোগ নাই বলছি, আবার কিন্তু সব কথাই বলছি। আমাদের ইমরান সাহেব প্রিন্স ভাই এতক্ষণ যা কথা বললেন, উনি একটা সভা করে বললে হয়তো 500, 1000 বা 5000 লোক শুনতো, এই মুহূর্তে এটা অন্তত 8-10 লক্ষ লোক শুনতেছে। এবং কোটির রতন উপরে। ভাই যা বলতেছেন এগুলো কিন্তু দেশের লক্ষ লক্ষ লোক একসাথে শুনছে। এই মুহূর্তে বাংলাদেশের 5টা টেলিভিশনে কেনা বলা হয় লাইভ টক শো হচ্ছে, এবং সবাই যার যার মতো করে যত কথা বলার দরকার, আমাদের জাফরুল্লাহ ভাই তো যা দরকার না তাও বলে ফেলতেছে, দরকার বেদরকার সবই বলতেছে, কথা বলার জন্য তো কারো বাধা হচ্ছে না। কিন্তু আমি রাজনৈতিক দলগুলোকে বাস্তবতা এবং যে প্রযুক্তিগত পরিবর্তন, মানুষের মেন্টাল সেটআপের মধ্যে যে পরিবর্তন, সেইটাকে মানে হারভেস্ট করার জন্য পরিবর্তন আনতে হবে, তাদের আন্দোলনের ধাঁচে পরিবর্তন আনতে হবে, এবং সেই আন্দোলনগুলো গণমুখী একটা মানুষের বিরতি- সমর্থন বিরতি লাভের জন্য চেষ্টা করতে হবে। জি একটা বিরতি তাইলেই- নেই। জি একটা বিরতি নেই তাহলে। বিএনপি তাহলে কি নির্বাচনের চিন্তা বাদই দিচ্ছে, আন্দোলনের চিন্তা নিয়ে আছে? বিরতির পর আমরা জানবো জনাব ইমরান সালেহ প্রিন্সের কাছে। আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, তাহলে আন্দোলনই ফাইনাল, নির্বাচনের কোনো চিন্তা নেই বিএনপির? দেখুন, বিএনপি একটি নির্বাচনমুখী দল। নির্বাচন করে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় যে তার নীতি আদর্শ এগুলো কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। কিন্তু বাংলাদেশে কি আজকে নির্বাচনের কোনো পরিবেশ আছে? আমার প্রথম পর্যায়ে যে বক্তব্যটা মিলাদ ভাই মিসলিড করলেন যে বিএনপি নির্বাচন করতে চায় না। বিএনপি নির্বাচন করে বহুবার ক্ষমতায় এসছে। আমি আগের কথা বাদ দিলাম, 91 সালে বিএনপি ক্ষমতায় আসেনি নির্বাচন করে, 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলে নির্বাচন করে। আসলে এগুলি তারা ধান ভাঙতে শিবের গীত গাইছে। এগুলো আসলে তারা জনগণ থেকে আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণের ন্যূনতম কোনো সমর্থন নাই। এই জন্য হামলা মামলা দমন নিপীড়ন চালিয়ে ফ্যাসিবাদী শাসন কার্যকর করে তারা জনগণকে দাবিয়ে রাখতে চায়, বিএনপিকে দাবিয়ে রাখতে চায়। এই যে আজকে তো আমি দেখলাম যে গতকালকে আপনি চিন্তা করেন, 31শে আগস্ট ময়মনসিংহে আইনজীবী বিএনপির আইনজীবীরা একটি মিছিল করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে কটূক্তির প্রতিবাদে। মিছিলটা কিন্তু সুন্দরভাবে হয়েছে। সেই মিছিলের 15 দিন পরে, আমি বলছি যে 15 দিন পরে সেখানে এই আইনজীবীদের, সিনিয়র সব আইনজীবীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। 15 দিন পরে কেন মিথ্যা মামলা? কেন? এটা হলো যে ভয় পাইয়ে দেওয়া। এই যে আমি দেখলাম সাংবাদিক নেতাদের নামে তাদের আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে। যে কোনো কারো ব্যাংক অ্যাকাউন্ট তলব করতেই পারে, কিন্তু চিঠি পাওয়ার আগেই যখন এটা মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়, এটা তাকে ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া। এইভাবেই তো সরকার মানে এই যে দুঃশাসন বা তাদের ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, সকলকে ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দিয়ে নির্বাচনের নামে প্রহসন সৃষ্টি করে জনগণকে ঘরবন্দি রেখে তারা এটা করেছে, বিএনপিকে ঘরবন্দি রেখে তারা এগুলো করেছে। আমরা আবারও বলছি যে বিএনপি একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচন করবে না। এবং এটাও বলে রাখছি, আগামী দিনে বিএনপি যদি নির্বাচন না করে, বাংলাদেশেও নির্বাচনের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে যাবে। সেই জন্য সময় থাকতে নির্বাচনকে অর্থবহ করার জন্য, নির্বাচনকে সঠিক পথে নেওয়ার জন্য সেটা সংলাপ করতে হবে। আমরা সেই আহ্বান বারে বারে দিয়েছি, সরকার তো সেটা আমাকে ধন্যবাদ করেনি। বলে যে সার্চ কমিশন, আপনার কি নির্বাচন কমিশন পুনর্গঠন, সার্চ কমিশনের কি কোনো আপনার আইনগত ভিত্তি আছে? যখন সরকার এটা করেছে তখনই কিন্তু আমরা এই কথা বলছিলাম। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের সিনিয়র নেতারা রাষ্ট্রপতির কাছে গিয়ে সেখানে আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানিয়ে এসেছে। তারপরে যেহেতু রাষ্ট্রপতি অনুরোধ করেছিল, আমরা তার উপর আস্থা রেখেছিলাম। কিন্তু সেই সার্চ কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশন কি গঠন হলো? তারা সেই সার্চ কমিশনের সদস্য ছিল, সব তো আওয়ামী দলীয় লোকজন, তাদের অনুগত লোকজন। আমরা তো সেই সার্চ কমিটি চাই নাই, আমরা সর্বগ্রহণযোগ্য লোককে দিয়ে সার্চ কমিটি করতে বলেছিলাম, সেটা তো তারা করে নাই। এই যে বিভিন্ন সাংবিধানিক পদে দলীয় অনুগত লোক বসিয়ে, এই যে ডাক্তার মিজান ভাইদের মতো অনুগত লোক বসিয়ে তারা কিন্তু ওই সার্চ কমিটি গঠন করে তারা দেশে মানে একটা নির্বাচন কমিশন করেছে নুরুল হুদা। সেই নুরুল হুদার অধীনে নির্বাচন বাংলাদেশে কি হয়েছে? মানুষ তো তাকে বেহুদা বলে। সেই নির্বাচন কি অর্থবহ হয়েছে? আপনি বলেন যে বিএনপি নির্বাচন অংশ, আমি এক লাইনে শেষ করি। এই যে হুদা সাহেব যখন নির্বাচন কমিশনার হলেন, সকল রাজনৈতিক দলকে ডাকলেন, সকল সাবেক নির্বাচন কমিশনারদের ডাকলেন,
সকল পত্রিকার সম্পাদকদের ডাকলেন। আমরা গিয়ে তার কাছে যে প্রস্তাবগুলো নিয়ে এসেছি, একটি প্রস্তাবও আওয়ামী লীগের প্রস্তাব ছাড়া একটি প্রস্তাবও কারো তারা কি আমলে নিয়েছে? নাই। এমনকি ইভিএম এর ব্যাপারে বলেছিল যে সকল দল যদি রাজি না থাকে ইভিএম দিব হবে না, কিন্তু আওয়ামী লীগ ইভিএম চায়, কারণ এখানে তাদের স্বার্থ আছে, একজন উপদেষ্টার টেলিকাচার আছে, সেই কারণে তারা ওই ইভিএম এর নির্বাচন করেছে। সেই ইভিএম এর নির্বাচনও তো জালিয়াতি হয়েছে। এই যে গত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, একজন পত্রিকার সাবেক সম্পাদক আজিমপুরে তিনি ভোট দিতে গিয়ে কি লাঞ্ছনার শিকার হয়েছে। তিনি লক খুলে যখন গোপন বুথে গেছেন ভোট দেওয়ার জন্য, সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকার জন্য আওয়ামী ভূত সেখানে নৌকার পক্ষে দিয়েছে। তিনি ওই রাতেই আপনার একটি টেলিভিশন চ্যানেলে এসে তিনি তার এই খারাপ অভিজ্ঞতার কথা বলেছেন। আজকে তো বাংলাদেশে এই কথা এই ঘটনা ঘটছে, এই অধীনে নির্বাচন করার কি মানে আছে? আমরা সরকারের এই অপসারণ চাই এবং একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। এটা যদি অন্যায্য হয়ে থাকে তাহলে আমাদের বলার কিছু নেই। আপনার কাছে ন্যায্য ব্যাপার। আজকে আওয়ামী লীগের নেতারা এই নির্দলীয় সরকারের কথা শুনে তাদের গা জ্বলে, কিন্তু তারাই বলে এই নির্দলীয় সরকার তো তাদেরই ব্রেন চাইল্ড, তারাই তাদের ব্রেন চাইল্ডকে গলা টিপে হত্যা করে একটি ফরমাইশি রায়কে কেন্দ্র করে তারা বাংলাদেশে আজকে তুগলকি শাসন কায়েম করেছে। এটা তাদের তো মনে রাখা উচিত। আর এখানে মিজান ভাই একটা কথা বলে, ওনাকে আমি খুব সম্মান করি, শ্রদ্ধা করি। ওনাকে আমি বলি যে আসলে নিরপেক্ষ লোক বাংলাদেশে নাই যে তা না, আছে। আমি মনে করি মিজান ভাইয়ের যদি ঈমান থাকে তাহলে উনিও কিন্তু নিরপেক্ষ আচরণ করতে পারে, এটা আমি অস্বীকার করব না। কিন্তু আজকে নির্দলীয় সরকারের যে দাবি, সেটা তো আজকে অত্যন্ত একটা মানে সময় উপযোগী দাবি। আপনি এই যে সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভার নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলার নির্বাচন, সংসদের নির্বাচন, এগুলি কি নির্বাচন হয়েছে? আমি আজকে আপনার বাগেরহাটের নির্বাচন একটা উদাহরণ দিলাম, সেখানে কি হয়েছে? একই কাণ্ড তো আগামী নির্বাচনেও ঘটবে। তো এগুলো করে জনগণের সাথে আর মশকরা করার কোনো দরকার নেই। আসুন আমরা একটা অর্থবহ নির্বাচন করি, আজকে বাংলাদেশের পরিস্থিতি আমরা শান্ত রাখি। অনেক ধন্যবাদ জোসেফ ইমরান সালেহ প্রিন্স। আমি একটা লাইন শেষ করি যে বিএনপি অগ্নি সন্ত্রাস করেছে। বিএনপি দ্ব্যর্থহীন ভাষায় বলেছে বিএনপি অগ্নি সন্ত্রাস করে নাই, বরঞ্চ বিএনপির ওই আন্দোলনের সুযোগ নিয়ে বিভিন্ন এজেন্সি আপনার বিভিন্ন অগ্নি সংযোগ করে তার দায় বিএনপির উপর চাপিয়ে দিয়েছে। বিভিন্ন পত্রিকা প্রকাশিত হয়েছে, আমরা বিএনপির পক্ষ থেকে পত্রিকার কাটিং দিয়ে বই বের করেছি, সেই বই যদি প্রয়োজন হয় আমি সবার কাছে পাঠিয়ে দেবো। আজ 7 বছর আগে সেই বই অনেক ধন্যবাদ। আমি আরো একবার আপনার কাছে আসবো বলে আশা করছি। জনাব অধ্যাপক ডক্টর হাবিবুর মিল্লাত এমপি, জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলছেন যে বিএনপি যদি নির্বাচন না করে তাহলে বাংলাদেশে নির্বাচনের ভবিষ্যৎই অনিশ্চিত হয়ে পড়বে। কি বলবেন আপনি? এটা দেখতে হয় বিএনপির শক্তি সামর্থ্য, বিএনপির সাংগঠনিক অবস্থা এবং বিএনপির জনসম্পৃক্ততা। ধরেন টিভি টক শোতে আমি একটা কথা বলে দিলাম, অনেক বড় কথা, কিন্তু আমার সেই সামর্থ্যটুকু আছে কিনা বাস্তবায়ন করার জন্য, সেইটা তো আমাকে আগে নিজে তলিয়ে দেখতে হবে। বিএনপিকে আমি অনুরোধ করব আগে নিজের শক্তি সামর্থ্য জনসমর্থন গুলো তলিয়ে দেখেন, রাজনীতিকে উন্মুক্ত করে দেন, তখন দেখবেন আমরা কাউকে ডিস্টার্ব করি না। এইটাই হচ্ছে কোনো কথা শুনতে চায় না, বিএনপি শুধু বলতে চায় এবং জনগণ এইখানে বিএনপি শুধু বলতেই চায় এবং কারো কথা যুক্তিসঙ্গত গ্রহণযোগ্য কথা কোনো কিছু শুনতে চায় না। বিএনপি মুখপাত্র হিসেবে সেটা আমরা বারবার খেয়াল করেছি, আরো খেয়াল করবো ভবিষ্যতে। আসলে আমি ছোটবেলায় শুনেছেন যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। তো আপনার তো বিএনপি কে যে বারবার বলছে যে বিএনপি বলছে যে এই যে অগ্নি সন্ত্রাস কিছু হলেই আরে না আমরা কই নাই, আমরা কই নাই, আমরা বিবৃতি দিয়ে বলেছি আমরা করি নাই। আরে ঠাকুর ঘরে কে, এটা তো সবাই জানে। এইটা নিয়ে আসলে জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। আরেকটি কথা বলা হয়েছে যে নিরপেক্ষ নির্দলীয় সরকার, কোন সময়ে সময়ের প্রয়োজনে কখনো কখনো কোন পন্থা প্রয়োজন হতে পারে, এটা একটা ডাইনামিক প্রসেস যে সময়ের সাথে সাথে বিভিন্ন প্রক্রিয়া চলতে থাকবে। তবে বর্তমান কালে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই ওই নিরপেক্ষ সেই সুশীল সমাজদের আর সরকার গঠন করতে দিবে বলে আমার বিশ্বাস হয় না। আর বিএনপির ক্ষেত্রে 80 মন ঘি না জুটলে যেমন রাধাও নাচবে না, বিএনপিকে প্রথমে সেই 80 মন ঘি জোগাড় করতে হবে। তারা ঘিটা জোগাড় করে নিয়ে আসুক, তারপরে দেখবো রাধা নাচে কি নাচবে না সেটা পরে দেখবো আমরা। তাদের 80 মন ঘি জোগাড় করার সামর্থ্য আছে কিনা সেটার সময় কিন্তু আমি সন্দিহান না, মোটামুটি নিশ্চিত যে তারা সেটা পারবে না কখনোই। সংলাপ নিয়ে কিন্তু প্রিন্স ভাই বলেছেন, একটু আগে বলেছেন কোন সংলাপ নাই, একটা অরাজনৈতিক পন্থা। আবার বলেছেন যে সংলাপের
আপনি আমি বলেছেন কথা যে বলি নাই। আইনের বাইরে, আপনি বলছেন এগুলো আইন আমি না, আপনি বলি নাই। হ্যাঁ, ঠিকই আছে, আমরা রাষ্ট্রপতির কাছে কিন্তু নিয়ে চলে আবার এসেছি। আপনি এখনই বলেছেন যদি নিরপেক্ষ লোক দিয়ে সার্চ কমিটি করে যদি নিরপেক্ষ লোককে দেওয়া হয় তাহলে আমাদের কোনো আপত্তি নাই। আইন করে করেন, ভাই সেটা দলীয় আইন করে মতামতটা করেন। আগে ঠিক করেন, দল হিসাবে কি চান সেইটা জনগণ। আমি কনফিউজড হয়ে যাচ্ছি আর জনগণ কেমন কনফিউজড হচ্ছে, আর যদি একবার দল হিসাবে চাই আপনারা তাহলে জনগণ সরে গিয়ে কখনোই তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেন, করবে না তারা বলে নির্বাচন কমিশন আমার গঠন দৃঢ় করুন। বিশ্বাস। এখন বলে যে জনগণ চায় সমস্ত কিছু থেকে মুক্তি পেতে, জনগণ চায়। জনগণের মতামতের বিশ্লেষণ আপনারা কই থেকে পেলেন? এটা হয় নির্বাচন করে আসতে হবে অথবা জনমত জরিপ করতে হবে। বাংলাদেশের ইতিহাসে কিছু নির্বাচন হয়েছে, প্রতিদিনই হচ্ছে, কিন্তু জনমত জরিপ এখন পর্যন্ত হয়নি। আর যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে সেই স্বাধীনতা পরবর্তীকাল থেকে এ পর্যন্ত দল হিসাবে আওয়ামী লীগ ক্ষমতায় যাক বিরোধী দলে যাক, ভোট কিন্তু কোনোদিন কারো চেয়ে কম পায় নাই। কম জনপ্রিয় দল কিন্তু কোনো না, হ্যাঁ দুই একজন হয়তো বেশি ভোট পেতে পারেন, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে হারানোর ক্ষমতা এখন পর্যন্ত আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই এই ক্ষমতা আওয়ামী লীগকে ধরে রাখতে দিবে। সুতরাং এইসব কথা না বলে, আপনার কথা এটা ঠিক যে আপনার আর বলেন যে স্পেস দেন স্পেস দেন স্পেস দেন। এই কম্পিটিটিভ যুগে কেউ কাউরে স্পেস দেয় না, স্পেসটি তৈরি করে নিতে হয়। তো তৈরি করার জন্য আপনাদের কিন্তু সেই কাজটি করতে হবে যেটি আপনাদের দরকার। বিএনপি কি করবে কিংবা বাসদ কি করবে, কমিউনিস্ট পার্টি কি করবে, এটা আওয়ামী লীগ বলবে না। আওয়ামী লীগ কি করবে সেটা আওয়ামী লীগ বলবে। এবং যদি অন্য দল সঠিকভাবে জনগণের কাতারে যে সমর্থন নিতে না পারে তাহলে কিন্তু সেই তাদেরকেই তার জন্য সাফার করতে হবে। আওয়ামী লীগকে দোষারোপ করে লাভ নাই, সরকারকে দোষারোপ করে লাভ নাই, এমনকি রাষ্ট্রকেও দোষারোপ করে লাভ নাই। সুতরাং আমরা মনে করি হ্যাঁ নির্বাচনের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটে নাই আমরা তো অস্বীকার করছি না। বাংলাদেশের কোন নির্বাচনে কম বেশি ব্যত্যয় ঘটে নাই সেটা বলতেই হবে। বাংলাদেশের কোন নির্বাচনে, বরঞ্চ তবুও গণতান্ত্রিক পন্থায় নির্বাচনটি হচ্ছে। এটা যদি হতো, সেই একবার বলেছি যে আমি একাই প্রার্থী, হ্যাঁ আমাকে অথবা না আমাকে, সেই নির্বাচন যদি হয় আমি রাষ্ট্রপতি, আমি প্রধান সেনাপতি, আমাকে না বলো দেখি ক্ষমতা কার আছে, এই ধরনের নির্বাচন আমরা চাই না। আর খুব সুন্দরভাবে প্রিন্স ভাই বলেছেন 91 নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসছে, 2001-এ ক্ষমতায় আসছেন, অস্বীকার করার কিছু নাই। উনি যে 96 একবার ক্ষমতায় আসছিলেন সেটাও কিন্তু নির্বাচন, যে বিতর্কিত হোক আর যাই হোক, সেটা কিন্তু উনি বলেন নাই, কারণ জানেন যে ওইখানে আমরা হাত দিতে পারি। সুতরাং এই কথাগুলোর দিকে একটু দৃষ্টি রাখতে হবে। আমিও চাই একটি সঠিক নির্বাচন কমিশন হোক, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগও চায়, কিন্তু বিরোধী দল যে দাবিগুলো করছে তারা দাবি করবে, বিরোধী দলের এটাই দায়িত্ব যে তারা দাবি করবে, দাবি আদায় করার চেষ্টা করতে হবে, কিন্তু তার জন্য যে গঠনতান্ত্রিক ভাবে সংগঠিত হবে সেটা করতে হবে। আমরা ফলাফলের দিকে চেয়ে আছি। জনগণ যদি চায়, বিরোধী দল যদি সকলে মিলে সেটা দাবি করে, নিশ্চয়ই জনগণের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই সেটার গুরুত্ব দিবে। আর যদি বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বেশি জনসম্পৃক্ত যেটা আমরা মনে করি, তারা যদি মনে করে যে তারা আমাদের চেয়ে আমরা এখন পর্যন্ত সবচেয়ে জনসম্পৃক্ত দল, তাহলে তাদের মতামতের গুরুত্ব দিতে হবে। নির্বাচন কমিশন ওনাদের একটা পরামর্শ মানেন নাই। এখন কথা হচ্ছে নির্বাচন কমিশন সংলাপে, আমি এক সেকেন্ডে শেষ করবো, প্রত্যেকটি সংলাপেই প্রত্যেকে নিজস্ব মতামত দিতেই পারেন, কিন্তু প্রত্যেকটি মতামতকে যে যারা সংলাপ করেন, যারা সিদ্ধান্ত মালিক, তাদের মানতেই হবে, এটা আসলে আছে কিনা আমি জানি না। ধন্যবাদ। জি, শেষ দিকে আছি আমরা। জনাব রাজ্জাকুজ্জামান রতন, আপনার জন্য 1 মিনিট, আপনার শেষ কথাগুলো শুনি। এটা তো ঠিক যে কোন সরকারই তো বলবে না যে বিরোধী দল আপনারা আন্দোলন করুন এবং আমাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিন, এটা কোনো সরকার বলে না। ফলে বিরোধী দলকে সেই কাজটা করতে হয়। মিল্লাত ভাই ঠিকই বলেছেন, কেউ কাউকে স্পেস দেবে না, স্পেস তৈরি করে নিতে হবে। এই কথা শোনানোর জন্য, সরকারকে কথা শোনানোর জন্য রাজপথের আন্দোলন, আর জনগণ কথাটা শুনে সেই অনুযায়ী ভোট দিয়েছে কিনা তার জন্য সুষ্ঠু নির্বাচন। ফলে আন্দোলনের জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ দরকার, আর ভোটটাকেও একটু সুষ্ঠু এবং অবাধ হওয়া দরকার। এই দুটো হলে তখন বোঝা যাবে যে জনগণ আসলে কথা শুনে সেই অনুযায়ী ভোট দিয়েছে কিনা। আর একটা জিনিস, যে ব্যক্তি তো নিরপেক্ষ হয় না, কিন্তু প্রতিষ্ঠানের একটা নিরপেক্ষতা থাকে। যেমন মিজান ভাই, উনি ব্যক্তি হিসেবে আওয়ামী লীগ করেন, কিন্তু যখন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তখন কিন্তু তিনি ভাইস চ্যান্সেলর, তখন কিন্তু তিনি আওয়ামী লীগের নেতা নন। ফলে তখন তার প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতাটা রক্ষা করতে হয়। আমরা সেই কথাটাই বলতে চাই যে প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা থাকুক, ব্যক্তি তার দলীয় সিদ্ধান্ত, দলীয় চিন্তা, দলীয় মনোভাব দ্বারা তো পরিচালিত হবেনি। অন্তত এটুকু থাকলে হয় কি, মানুষের একটা ভোট দিয়েও একটা ভরসা থাকে, হেরে গিয়েও একটা ভরসা থাকে যে যাক আমি একটা ভালো খেলেও পরাজিত হয়েছি,
ভবিষ্যতে আরো ভালো খেলবো। আর যদি দেখা যায় যে যাই খেলি না কেন পরাজয় আমার বিধিলিপি, তখন মানুষের ভালো খেলার আর আগ্রহটা থাকে না। অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর মিজানুর রহমান। আপনার জন্য 1 মিনিট, আপনার শেষ কথাগুলো শুনি। না, আমি আমাদের ফ্রেন্ডস ভাইকে বলবো, ঠিক আছে, আমি বলি নাই যে বিএনপি নির্বাচন করবে না। যেটা আপনি বলছেন সেটা হচ্ছে আগে আন্দোলন করে সরকার হটাবেন, তারপরে ওখানে আরেকটা সরকার আসবে, সেই সরকারের অধীনে নির্বাচন করবেন। তো আমি যেটা বলি আর কি, এটা এই আলোচনা এবং এই কর্মসূচি কিন্তু চলে আসতেছে দীর্ঘদিন যাবতই, কিন্তু এটা খুব একটা বড় ধরনের সফলতা আমি অন্তত দেখি না। কারণ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে পদচ্যুত করে আরেকটা সরকার আসবে, এইটা প্রথমত এই জনভিত্তি সম্পন্ন একটা বিরাট দল আওয়ামী লীগ, এটা নিজেরা তারা গ্রহণ করবে না, কারণ আওয়ামী লীগের ব্যাপারটা আপনি কনসিডারেশন নিতে হবে। আরেকটা হচ্ছে আপনি যাকে বসাবেন সেটা কিন্তু সেটা আবার বিএনপি কে আবার নির্বাচন দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে এরকম কখনো আশা করি না। সেটা খন্দকার মোস্তাকের মতো হতে পারে। খন্দকার মোস্তাক ওই যখন বঙ্গভবন ছেড়ে চলে যায়, অর্থাৎ জিয়াউর রহমান সাহেব যখন তাকে বের করে দেয় 7ই নভেম্বরের পরে, তখন একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে কিছুদিনের মধ্যে নির্বাচন করে খন্দকার মোস্তাক আবার প্রেসিডেন্ট হবে, এবং একটা ডেমোক্রেটিক লীগ নামক একটা দল গঠন করছিল যে এবং তড়িঘড়ি ইলেকশন হবে, ওই উনি প্রেসিডেন্ট হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সেটা হয়েছিল। কিন্তু পরে দেখা গেল ওই জিয়াউর রহমান সাহেব খন্দকার মোস্তাককে ওই দাউদ কান্দির তার পাশের বাড়ির এক লোককে দিয়ে জমি সংক্রান্ত একটা মামলা লাগায় সামরিক মার্শাল ল কোর্টে 6 বছরের জেল দিয়ে দেয় এই খন্দকার মোস্তাককে। আমি বলছি ইতিহাস কিন্তু এগুলো বলে, আপনি যাকে বসাবেন সে নিজে না বসে আপনাকে বসাবে এরকম প্রত্যাশা করেন না, বরং আপনি দায়িত্বে আছেন। আমি আমাদের সংবিধানের 126 যে ধারা, যেখানে নির্বাচনকালীন সমস্ত ক্ষমতা নির্বাচন কমিশনের সাথে দেওয়ার কথা, অনেক ধন্যবাদ, কিভাবে স্ট্যান্ডার্ড করা যায় সেই নিয়ে আলোচনা করতে হবে। আমরা শেষ দিকে জি জনাব ইমরান সালাহ প্রিন্স, আপনার জন্য 1 মিনিট। দেখুন, সংবিধান তো ওনারা কাটাছেড়া করে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে, এটা আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত হয়েছে। এবং তিনি যেটা বললেন যে সংবিধানে আপনার যেটা আছে, আমরা তো সংবিধানে তো অনেক ভালো ভালো কথা আছে, রাজনীতির অধিকারের কথা আছে, সেই রাজনীতির অধিকার কি বর্তমানে আছে? ভোটের অধিকারের কথা আছে, সেটা কি বাংলাদেশে বিদ্যমান? আর আমি তো বলি নাই যে একটা সরকার আসবে, তিনি বারে বারে কিন্তু বলছেন এই সরকারের হটবে, অন্য একটি সরকার আসবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসবে, তার অধীনে নির্বাচন। আমরা তো বলি নাই যে ওই সরকার আমাদেরকে ক্ষমতায় ভোটে দিতে দিবে, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য করছি না, আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য বলছি। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে, সেখানে জনগণের ভোটের অধিকার থাকবে, জনগণ যাকেই ভোট দিবে তিনি সরকার গঠন করবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি। যে অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত, 1 মিনিট, আপনার শেষ কথাগুলো শুনি। যখন এই আওয়ামী লীগের মানে কি বলবো, আমি সরি বলতে চাই না, ওনাদের মতো এই কথাগুলো বলে তখন আসলে খুব আমাদের হাতে আর সময় নেই জনাব ইমরান সালাহ প্রিন্স, শেষ করতে হবে অনুষ্ঠান। জি জনাব ডক্টর হাবিব মিল্লাত এমপি, 1 মিনিট, শেষ কথাগুলো শুনি ঝটপট বলার কথা একটি হচ্ছে যে এই স্বাধীন বাংলাদেশ হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে। এই দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, 2041 সনের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমরা মনে করি দেশ সঠিক পথে এগুচ্ছে এবং এভাবে এগিয়ে বাংলাদেশ ইনশাল্লাহ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে। অনেক ধন্যবাদ সবাইকে। এরই সঙ্গে আমরা শেষ করছি আজকের মতো জনতন্ত্র গণতন্ত্র। আরও খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকায়।